হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বুদ্ধির আরো একটি তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো আমরা এখনো পর্যন্ত বুদ্ধির তিনটি তত্ত্ব আলোচনা করেছি। একটি হলো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, অপরটি হলো থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব এবং গার্নারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব। এইবারে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে সিলেবাস, সেই সিলেবাসে বুদ্ধির যে তত্ত্ব সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে, সেখানে এই গিলফোর্ডের তত্ত্বটি একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। তো সেই জন্য আজকে আমি এই তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। তো এই যে গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব, এই তত্ত্বটাকে আমরা আর কি নামে চিনি? এই তত্ত্বটিকে আমরা থ্রি ডাইমেনশনাল থিওরি নামেও কিন্তু আমরা চিনি। অর্থাৎ গিলফোর্ডের এই তত্ত্ব, এটাকে আমরা থ্রি ডাইমেনশনাল থিওরি বা বাংলায় যদি বলা হয় তাহলে এটি ত্রি মাত্রিক তত্ত্ব, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব, অর্থাৎ তিনটি মাত্রার তত্ত্ব বলেও কিন্তু আমরা এই তত্ত্বটিকে চিনি। তার কারণ হচ্ছে এখানে গিলফোর্ড বুদ্ধির তিনটি মাত্রার কথা বলেছে। সেই তিনটি মাত্রা কি কি সেটা আমরা আস্তে আস্তে জানব। তো প্রথমে গিলফোর্ড সম্পর্কে একটুখানি ধারণা দেওয়া যাক। তো গিলফোর্ড যিনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। এই গিলফোর্ড যিনি ছিলেন কি না একজন আমেরিকান একজন সাইকোলজিস্ট বা মনোবিদ, যিনি দক্ষিণ আফ্রিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। কোথাকার না, এই গিলফোর্ড ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। তো এই গিলফোর্ড ছিলেন আমেরিকান একজন সাইকোলজিস্ট। কোথাকার মানুষ ছিলেন না আমেরিকার মানুষ। তো এই গিলফোর্ড যিনি ছিলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। আমেরিকার মানুষ ছিলেন এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। তিনি তার এই যে তত্ত্ব, এই তত্ত্বটিকে তিনি প্রকাশ করেন কবে না 1955 খ্রিস্টাব্দে তিনি তার এই তত্ত্বটি প্রকাশ করেছিলেন। তো এই যে তত্ত্ব, এটাকে আমরা ত্রিমাত্রিক তত্ত্ব বলবো কেন, বা এটাকে আমরা ত্রিমাত্রিক তত্ত্ব বলি কেন না, গিলফোর্ড কি করেছিলেন, যে ফ্যাক্টর অ্যানালিসিস পদ্ধতি বা উপাদান বিশ্লেষণ যে পদ্ধতি, আমরা এর আগে উপাদান বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে শুনেছি, যে থ্রাস্টন উপাদান বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে তিনি বুদ্ধির 7টি উপাদানের কথা বলেছেন। ঠিক তেমন ভাবে গিলফোর্ড কি করেছিলেন, এই উপাদান বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে তিনি বুদ্ধির কটি উপাদান সেটা সম্পর্কে আলোচনা করেছিলেন। তো বুদ্ধির যে উপাদানগুলি উনি পেয়েছিলেন, সেখান থেকে বুদ্ধির তিনি তিনটি মাত্রার কথা বলেন। সেই তিনটি মাত্রা কি কি? প্রথম হচ্ছে প্রক্রিয়াগত মাত্রা। প্রক্রিয়াগত মাত্রা বা এটাকে ইংরেজিতে বলা হয় যে প্রসেস ডাইমেনশন। তো এই প্রক্রিয়াগত মাত্রা। দ্বিতীয়ত কি ছিল? দ্বিতীয়ত ছিল বিষয়বস্তুগত মাত্রা। বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন।
কন্টেন্ট ডাইমেনশন, বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন। তারপরে 3 নম্বর কি, ফলাফল। ফলাফল ফলাফলগত মাত্রা বা প্রোডাক্ট ডাইমেনশন। তো প্রথমটি প্রক্রিয়াগত মাত্রা বা প্রসেস ডাইমেনশন, তারপরে বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন এবং ফলাফলগত মাত্রা বা প্রোডাক্ট ডাইমেনশন। এই জন্য এই যে বুদ্ধির 3টি মাত্রার কথা গিলফোর্ড বলেছিলেন, তাই তার এই তত্ত্বকে আমরা ত্রিমাত্রিক তত্ত্ব বা 3 ডাইমেনশন থিওরি বলে থাকি। তাহলে বোঝা গেল যে বুদ্ধির এই যে তত্ত্ব, এই তত্ত্বকে আমরা ত্রিমাত্রিক তত্ত্ব কেন বলছি। এইবারে এই যে 3টি মাত্রায় তিনি তার যে উপাদান বিশ্লেষণ পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে বুদ্ধির যে যে উপাদানগুলোর কথা বলেছিলেন, সেই উপাদানগুলো এই 3টি মাত্রায় তিনি ভাগ করেছিলেন। এইবারে আমরা একটা একটা করে ভাগ হচ্ছে আমরা দেখব। তো প্রথম কি, প্রথম তাহলে প্রক্রিয়াগত মাত্রা। প্রথম কি, প্রক্রিয়াগত মাত্রা। তো এই প্রক্রিয়াগত মাত্রায় প্রথম যে ভাগ সেটা হচ্ছে কি, প্রত্যাবিজ্ঞা। প্রত্যাবিজ্ঞা কি আমরা জানি, প্রত্যাবিজ্ঞা মানে হলো চিনে নেওয়ার পদ্ধতি। চিনে নেওয়া যেমন হচ্ছে মাল্টিপল চয়েস যে প্রশ্ন, সেই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি দেখি যে উত্তর আমাদের সামনে থাকে, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সঠিক উত্তরটিকে চিনে নেওয়া, যে কোনটি সঠিক উত্তর হবে। উত্তর কিন্তু আমার সামনে আছে, ঠিক এটাকেই বলা হয় প্রত্যাবিজ্ঞা। তো এই গিলফোর্ডও এইরকম একটি মাত্রার কথা বলেন, প্রত্যাবিজ্ঞা। খ, দ্বিতীয়ত কি বলছে, স্মৃতি। আমরা জানি মেমোরি বা স্মৃতি মানে কি, কোনো জিনিসকে পুনরায়, যে জিনিসটা আমার মস্তিষ্কের মধ্যে সংরক্ষিত অবস্থায় আছে, সেই জিনিসটাকে পুনরায় সঠিকভাবে উপস্থাপন করাই হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয় সেটা হলো স্মৃতি, বা যেটা উপস্থাপন করা হয় সেটা হচ্ছে স্মৃতির মাধ্যমে আমরা উপস্থাপন করি। তো দ্বিতীয় যে প্রক্রিয়াগত মাত্রা সেটা হলো স্মৃতি। অর্থাৎ এই জিনিসগুলো দেখো এক একটা কিন্তু প্রক্রিয়া। তারপরে তৃতীয়ত কি, তৃতীয় হচ্ছে কেন্দ্রানুগত চিন্তন। তো এই কেন্দ্রানুগত চিন্তন কি, কেন্দ্রানুগত চিন্তন বলতে বোঝায়, যদি আমি এখানে দেখাই যে কেন্দ্রানুগত চিন্তন কি, কেন্দ্রানুগত চিন্তন মানে একটা হলো কনভার্জেন্ট থিঙ্কিং আর একটা হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং। একটা কি কনভার্জেন্ট থিঙ্কিং, একটা ডাইভার্জেন্ট থিঙ্কিং। কেন্দ্রানুগত চিন্তন মানে হলো আমাদের যে চিন্তন প্রক্রিয়া সেটা একটা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে পৌঁছানো। অর্থাৎ আমরা কোনো বিষয়কে নিয়ে যখন চিন্তা করছি তখন সেই বিষয়টার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে চিন্তা করছি। এইবারে সেই সমস্ত দিককে বিচার বিশ্লেষণ করে যখন আমরা একটা নির্দিষ্ট কেন্দ্র বা নির্দিষ্ট সেন্টার পয়েন্টে পৌঁছাই, এই যে চিন্তার যে ধরন, এটাকে বলা হয় কেন্দ্রানুগত চিন্তন। অর্থাৎ এখানে বিভিন্ন দিক থেকে আমরা চিন্তা করছি, বিভিন্ন দিক থেকে চিন্তা করে একটা সেন্টার পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছি বা একটা নির্দিষ্ট একটা বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছি। যেমন ধরে নাও কোনো একটা বিষয় নিয়ে আমরা বিভিন্ন দিক থেকে ভাবছি যে এই বিষয়টা এরকম হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে। এই সমস্ত দিক থেকে ভাবার পরে আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে পৌঁছাচ্ছি যে তাহলে মূল কারণটা হচ্ছে এইটা। এটাকে বলা হচ্ছে কেন্দ্রানুগত চিন্তন, বা ইংরেজিতে এটাকে বলা হয় কনভার্জেন্ট থিঙ্কিং। তারপরে কি, তারপরে হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং।
কেন্দ্রানুগত চিন্তনের ঠিক অপোজিটটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং, বা যেটাকে বলা হয় অভিসারী চিন্তন। তার মানে একটা কেন্দ্র থেকে বিভিন্ন দিকে যাওয়া, একটা কেন্দ্র থেকে বিভিন্ন দিকে যাওয়া। যেমন কোনো একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে আমরা চিন্তা করছি, সেইটা চিন্তা করতে গিয়ে আমরা যখন সেই বিষয়টা বিভিন্ন দিকে বা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করি, সেটাকে বলছি অভিসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। তাহলে ঘ কি না অভিসারী চিন্তন। তাহলে প্রথম কি দেখলাম? প্রথম প্রত্যাবিজ্ঞা, দ্বিতীয় স্মৃতি, তৃতীয়ত হচ্ছে কেন্দ্রানুগত চিন্তন, চতুর্থত অভিসারী চিন্তন এবং পঞ্চমত হচ্ছে মূল্যায়ন। পঞ্চমত কি না মূল্যায়ন। তাহলে পঞ্চমত মূল্যায়ন, অর্থাৎ এই যে পাঁচটা প্রক্রিয়া, এই পাঁচটা প্রক্রিয়াকে নিয়ে কি না প্রক্রিয়াগত মাত্রা, এই পাঁচটা প্রক্রিয়াকে নিয়ে তিনি প্রক্রিয়াগত মাত্রার কথা বললেন। তাহলে আমরা প্রথম যে প্রক্রিয়াগত মাত্রা, সেখানে আমরা কটা পেলাম না পাঁচটা প্রক্রিয়াকে পেলাম। এইবারে আমরা দ্বিতীয় মাত্রার দিকে দেখব। দ্বিতীয় মাত্রায় কি আছে? দ্বিতীয় মাত্রা হলো বিষয়বস্তুগত মাত্রা। বিষয়বস্তুগত মাত্রা, অর্থাৎ এখানে যে সমস্ত জিনিসগুলো থাকবে বা যে সমস্ত পয়েন্টগুলো বলা হবে, সেগুলো মূলত বিষয়বস্তু কেন্দ্রিক। যেমন প্রথম বিষয়বস্তু হচ্ছে 1 নম্বর কি না চিত্রগত বিষয়বস্তু। চিত্রগত বিষয়বস্তু, বস্তুটা আর আমি লিখলাম না। প্রথম হচ্ছে কি চিত্রগত বিষয়বস্তু। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সাংকেতিক বিষয়বস্তু। বিভিন্ন বিষয়বস্তু আছে যেগুলো হচ্ছে চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি, সেগুলো হচ্ছে চিত্রগত বিষয়বস্তু। আবার বিভিন্ন বিষয়বস্তু আছে যেগুলো সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, সেগুলোকে হচ্ছে সাংকেতিক বিষয়বস্তু। তারপরে তৃতীয়ত কি 3 নম্বর হচ্ছে কি না অর্থগত বিষয়বস্তু। অর্থাৎ বেশ কিছু বিষয়বস্তু আছে যেগুলো অর্থগত হয়ে থাকে, অর্থাৎ তার নির্দিষ্ট মিনিংফুল যে সমস্ত বিষয়বস্তু, সেটাকে আমরা বলছি অর্থগত বিষয়বস্তু। তারপরে কি না 4 নম্বর কি আচরণগত বিষয়বস্তু। এইবারে এই যে চারটি, এখানে কটা বিষয়বস্তুগত মাত্রায় কটি না 4টি। প্রথমে তিনি 4টির কথা বলেছিলেন, যে চিত্রগত বিষয়বস্তু, সাংকেতিক বিষয়বস্তু, অর্থগত বিষয়বস্তু এবং আচরণগত বিষয়বস্তু। পরে তিনি কি করলেন না এই চিত্রগত, এখানে আমাদের মনে রাখতে হবে প্রথমে কিন্তু 4টির কথা বলেছিলেন, অর্থাৎ প্রক্রিয়াগত মাত্রায় কিন্তু 5টি কথা বলেছিলেন। প্রক্রিয়াগত মাত্রায় কটি ছিল? 5টি। তারপরে কি না বিষয়বস্তুগত মাত্রায় কটি? প্রথমে 4টি বলেছি। এবার পরে তিনি এই চিত্রগত যে বিষয়বস্তু, এই চিত্রগত বিষয়বস্তুকে 2টি ভাগে ভাগ করে দিলেন। সেই 2টি ভাগ কি? 2টি ভাগ হলো, একটা হচ্ছে দর্শনগত বিষয়বস্তু, এবং আরেকটা কি না শ্রবণগত বিষয়বস্তু।
অর্থাৎ এই যে চিত্রগত বিষয়বস্তু প্রথমে আমরা যেটা বললাম, সেই চিত্রগত বিষয়বস্তুকে পরে দুটো ভাগে ভাগ করলে দর্শনগত, তারপর শ্রবণগত। প্রথমে কিন্তু চারটির কথা বলে, এই যে প্রথমে আমরা কি দেখেছি, প্রক্রিয়াগত মাত্রায় 5টি, তারপর হচ্ছে 4টির কথা বলেছিলেন। এবারে এটা আমরা মনে রাখবো যে প্রথমে 4টির কথা বলেছিলেন, তারপরে 5টির কথা বলেছিলেন। এই চিত্রগত বিষয়বস্তুকে দুটি ভাগে ভাগ করে দিই, পরে তিনি 5টির কথা বলেছিলেন। এবারে আমরা তৃতীয় যে মাত্রা, সেই তৃতীয় মাত্রাটি দেখব। তৃতীয় মাত্রা কি? প্রোডাক্ট ডাইমেনশন বা ফলাফলগত মাত্রা। প্রোডাক্ট ডাইমেনশন বা ফলাফলগত মাত্রা। এই ফলাফলগত মাত্রায় কি কি আছে? 1 নম্বর হচ্ছে একক। 1 নম্বর কি? একক। একক হচ্ছে একটা ফলাফল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে শ্রেণী। 3 নম্বর হচ্ছে, 3 নম্বর কি না? সম্পর্ক। সম্পর্ক। 4 নম্বর কি? 4 নম্বর হলো পদ্ধতি। তারপরে 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে না রূপান্তর। এবং 6 নম্বর হচ্ছে কি না তাৎপর্য। তাৎপর্য। তো এই যে ফলাফলগত মাত্রা, এই ফলাফলগত মাত্রায় কি কি আছে? তাহলে একক, শ্রেণী, সম্পর্ক, পদ্ধতি, রূপান্তর এবং তাৎপর্য। এখানে তিনি কটা ফলাফলগত মাত্রার কথা বললেন? এখানে তিনি 6টি ফলাফলগত মাত্রার কথা বললেন। এবারে আমরা কি করি, তিনি এই যে মাত্রাগুলোকে টোটাল কটি উপাদান তিনি বলেছিলেন না? গিলফোর্ড প্রথমে যখন তার এই তত্ত্ব তিনি প্রকাশ করেন, প্রথমে তিনি 80টা উপাদানের কথা বলেছিলেন। প্রথমে তিনি 80টা উপাদানের কথা বলেছিলেন। পরবর্তীকালে তিনি সেটাকে পরিবর্তন করে কি বললেন না? তিনি বললেন যে টোটাল 120টি উপাদান আছে। 120। প্রথমে 80টা বলেছিলেন, কিন্তু পরে তিনি সেটাকে চেঞ্জ করে বললেন যে 120টি উপাদান আছে বুদ্ধির। তারপরে তিনি বললেন যে না, 120টা না, 150টি উপাদান আছে। এবারে 80টা তো তিনি প্রথমে বলেছিলেন, কিন্তু 120টা তিনি উপাদানের কথা, 80টাকে পরিবর্তন করে 120-র কথা বলেছিলেন। তো সেই 120 কিভাবে না? আমরা একটু আগে কি বললাম যে প্রক্রিয়াগত মাত্রায় কটি? 5টি। প্রক্রিয়াগত মাত্রায় কটি? 5টি। তারপরে কি বলেছিলাম যে বিষয়বস্তুগত মাত্রায় তিনি প্রথমে 4টির কথা বলেছিলেন, তাহলে 4। তারপর কিসে না ফলাফলগত মাত্রায় কটি? না 6টি। তাহলে কটি হচ্ছে? 5 × 4 × 6, তাহলে 4 × 5 = 20 এবং 6 × 120। 5 × 4 অর্থাৎ 4 × 5 = 20 এবং 6 × 120। এই যে 120 তিনি 180টা পরিবর্তন করে 120টার কথা বলেছিলেন। এই যে 4, এটা 4 কি ছিল না? এখানে ছিল চিত্রগত মাত্রা। তখন এই চিত্রগত মাত্রাকে তিনি পরিবর্তন করে চিত্রগত মাত্রাকে তিনি দুটো ভাগে ভাগ করে দিয়েছিলেন। দুটো ভাগে ভাগ করে দিয়ে তিনি কি করলেন না? এখানে তিনি 5 করে দিলেন। কোথায় না? বিষয়বস্তুগত মাত্রা। বিষয়বস্তুগত মাত্রায় তো চিত্রগত মাত্রাটাকে ভেঙে তিনি দুটো ভাগ করলেন, একটি হলো শ্রবণগত আর একটা হলো দৃশ্যগত বিষয়বস্তু। তো সেই জন্য প্রথমে 4 ছিল। এইবারে যখন তিনি ওটাকে দুটো ভাগে ভাগ করলেন, তিনি এখানে 5 করে দিলেন। হয়ে গেল কত
5 5 25, 6 25, 150। 150, তাহলে 120 বা 150 কিভাবে হচ্ছে সেটা বোঝা গেল। তাহলে গিলফোর্ড তার যে এই তত্ত্ব, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব, এই তত্ত্বে তিনি 150টি উপাদানের কথা বললেন। এখন যদি প্রশ্নে আসে যে গিলফোর্ড বুদ্ধির তত্ত্বে কটি উপাদানের কথা বলেছেন, সেখানে যদি অপশন 120 এবং 150 দেয়, তাহলে অবশ্যই 150টি উত্তর হবে। কিন্তু যদি 150 না দিয়ে যদি কেবলমাত্র 120টা উপাদানের কথা, মানে 120টা অপশানে দিয়েছে, তাহলে কিন্তু 120 উত্তর হবে। কিন্তু যদি বলা হয় গিলফোর্ড কটি উপাদানের কথা বলেছিলেন বুদ্ধির, 150টি। তার কারণ পরে তিনি চিত্রগতকে ভেঙে দুটো ভাগে ভাগ করে দিয়েছিলেন, সেটা এখানে আমি দেখালাম। তো এই জন্য তার এই যে তত্ত্ব, এই যে 150টি উপাদানকে তিনি 3টি মাত্রায় ভাগ করেছিলেন, সেই জন্য তার এই তত্ত্বকে আমরা ত্রিমাত্রিক তত্ত্ব বলি। চিত্রটা হচ্ছে ঠিক এইরকম। চিত্রটা কি আমি এখানে দেখিয়েছি, চিত্রটা এইরকম ভাবে, যেমন একটা চারকোনা কিউব, যেমন ধরে নাও যদি কেক, একটা কেককে যদি আমরা সব দিক থেকে আমরা কাটতে থাকি, একদিক থেকে 5, আর এক দিকে থেকে 5 এবং আর এক দিক থেকে 6, এরকম সব দিক থেকে যদি আমরা কাটতে থাকি, তাহলে এরকম 150টা কিউবের মতো পাবো। সেই রকম হচ্ছে বলছে যে এইরকম বুদ্ধিটাও এইভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি। এইবারে বলা হচ্ছে যে 1979 আমরা বুদ্ধির এই যে তত্ত্ব, এই তত্ত্ব তিনি কবে প্রকাশ করেছিলেন? 1955। আমি প্রথমেই বলেছি 1955 তিনি তার এই তত্ত্ব প্রকাশ করেছিলেন। তারপর 1979 সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে যে 100টি উপাদান আছে। গিলফোর্ড 150টি উপাদানের কথা বলেছেন, তিনি ব্যাখ্যা দিয়েছেন 150টি উপাদান, কিন্তু 1979 সালে একটি রিপোর্ট পাওয়া যায়, সেখানে বলা হয় যে এখনো পর্যন্ত 100টি উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে। এবারে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে যে এই যে 150টি উপাদান, সর্বশেষ তিনি 180টা উপাদানের কথাও বলেছেন। মানে 180টা উপাদানেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্যে 180টা উপাদানেরও কথা বলা আছে। কিন্তু যদি বলা হয় গিলফোর্ড বুদ্ধির তত্ত্বে কটি উপাদানের কথা বলেছেন, তাহলে হবে 150টি উপাদান। তো এই হলো মোটামুটি বুদ্ধির তত্ত্ব, গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব বা গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব বা 3 ডাইমেনশনাল থিওরি বা ত্রিমাত্রিক, যে এই জন্য বলা হয়, বা অনেক সময় বলা হয় 3D থিওরি। 3 ডাইমেনশনাল থিওরিকে বলা হয় 3D থিওরি, বুদ্ধির 3D থিওরি বা ত্রিমাত্রিক তত্ত্ব। এই হলো বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব। তো বুদ্ধির এই যে 4টি তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব, গার্নারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব এবং গিলফোর্ডের 3 ডাইমেনশনাল থিওরি, এই 4টি থিওরি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মানে টেট, আপার প্রাইমারি, প্রাইমারি টেট সহ বিভিন্ন এডুকেশন রিলেটেড বা শিশু মনস্তত্ত্ব রিলেটেড যে সমস্ত বিষয়বস্তু আছে বা যে সমস্ত মানে সিলেবাসে এটা যদি থাকে, তাহলে এই 4টি তত্ত্ব কিন্তু ডিটেলসে আমাদের জানতে হবে। এখান থেকে তেমন কিছু বলতে, এখানে প্রক্রিয়াগত মাত্রায় যেটা আমি বললাম যে কনভার্জেন্ট থিঙ্কিং কি, ডাইভার্জেন্ট থিঙ্কিং কি, এই জিনিসগুলো বা প্রত্যাবিজ্ঞা কি, এগুলো হচ্ছে অনেক সময় হচ্ছে বিভিন্ন প্রশ্নে যদি এমসিকিউ না আসে, যদি এরকম আসে যে
1 নম্বরে লিখতে হবে, তখন কিন্তু এইরকম আসে। এছাড়া কি কোন মাত্রাতে কটি কি কি আছে সেগুলো মনে রাখলেই হবে। তো এই চারটে থিওরি হচ্ছে বুদ্ধির তত্ত্বের মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া আরো কয়েকটা থিওরি আছে যেগুলো শুধুমাত্র নাম এবং কটি বুদ্ধির কথা বলেছে, সেটা মনে রাখলেই হবে। তো এই হলো মোটামুটি বুদ্ধির চারটি তত্ত্ব। তো আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এই রকম প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট রিলেটেড বিভিন্ন ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।